বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এবং এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ, ডিগনিটি ইন মেন্টাল হেলথ। 1992 সাল থেকে প্রতি বছর 10ই অক্টোবর বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হচ্ছে এবং এই দিবসকে নিয়ে আজকে আমাদের আলোচনা করবার জন্য আমার অতিথি পায়ে বসা আছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট প্রফেসর ডক্টর মেহতাব খানম, আর আমার ডানে রয়েছেন প্রফেসর মোহাম্মদ গোলাম রাব্বানী, প্রাক্তন পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ এবং স্বাগত অনুষ্ঠানে। প্রফেসর মেহতাব খানম, আপনি যদি একটু শুরু করেন যে আমরা এবারকার প্রতিপাদ্য বিষয়টি নিয়ে যদি আলোচনাটা শুরু করতে চান, যে এই যে মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ আসলে এর মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে এবং এবারকার প্রতিপাদ্য বিষয় এটি কেন? আমি সেটাতে একটু পরে আসছি। এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে মেন্টাল হেলথ, একটা হচ্ছে ডিগনিটি। মেন্টাল হেলথ বিষয়টা বোধহয় আমাদের জনগণ অনেক সময় কনফিউজ করে, অনেকগুলো বিষয় এর সঙ্গে যুক্ত। যে আমরা আসলে মেন্টাল হেলথ বলতে কি বুঝি, মানসিক স্বাস্থ্যের অর্থটা কি। তো এই WHO যে ডেফিনিশন, সেখানে বলা হয়েছে যে মানসিক স্বাস্থ্য হচ্ছে যে আমার এমন একটা স্টেট অফ ওয়েলবিং যে আমি আমার লাইফের যে স্ট্রেসগুলো আসে, চাপগুলো আসে, সেটা আমি মোকাবেলা করতে পারি। আমি আমার যে দক্ষতা আছে, ক্ষমতা আছে, আমি সেগুলো বুঝতে পারি, আমার পোটেনশিয়ালগুলো আমি চিনতে পারি, বুঝতে পারি। আমি নর্মাল ডে টু ডে লাইফে যে কাজগুলো আমি সেগুলো সম্পাদন করতে পারি। এবং শুধু তাই নয়, আমি কিন্তু পরিবারে বা পরিবারের বাইরে বা কমিউনিটিতে আমি কিছু অবদানও রাখতে পারি। আমি শুধু নিজে ভালো থাকি না, আমি অন্যের ভালো থাকাটাকেও নিশ্চিত করছি। তার মানে আমি একটা কমপ্লিট স্টেট অফ ওয়েলবিং এ আছি। এবং হেলথের ডেফিনেশনেও কিন্তু বলা হয়েছে যে এটা কিন্তু ইটস এ কম্বিনেশন। আমরা কিন্তু হেলথ বলতে ফিজিক্যাল হেলথটা বুঝি, বিশেষ করে আমাদের দেশে। ফিজিক্যাল হেলথের মধ্যে হেলথের ডেফিনেশনও বলা হয়েছে যে এটা হচ্ছে যে এটা একটা প্যাকেজ, এখানে সোশ্যাল, মেন্টাল, ফিজিক্যাল ওয়েলবিং সবগুলোকে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা বোধহয় সোশ্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিংকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। সো এটা হচ্ছে মেন্টাল হেলথের যে কনসেপ্টটা, সেটা। আর ডিজিজের যে গ্লোবাল বার্ডেনের মধ্যে শেয়ারিংটা এখন মেন্টাল হেলথের ক্ষেত্রে 13 to 15% এরকম অ্যারাউন্ড। হ্যাঁ হ্যাঁ, এবং বলা হয়েছে যে কোনো একটা বছরের প্রতিপাদ্য ছিল যে 2020-এ যত ডিজিজ বার্ডেন থাকবে পৃথিবীতে, তার সেকেন্ড লিডিং কজ হবে ডিপ্রেশন। অর্থাৎ ডিপ্রেশনটা কিন্তু ভীষণভাবে গ্লোবালিও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এক নম্বর ডিজিজ বার্ডেন হয়ে যাবে। তো এই যে আমরা কিন্তু সচেতনতা ওইভাবে তৈরি হয়নি আমাদের দেশে, বিশেষ করে আমরা অনেক পেছনে রয়েছি। মেন্টাল হেলথের কোনো জায়গাতে কাজকর্ম সেরকম হচ্ছে বলে, মানে কিছু হচ্ছে না তা বলবো না, বাট যেই হারে হওয়া উচিত এত বড় একটা জনগোষ্ঠীর জন্য, সেই হারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেরকম কিছু আমাদের ঘাটতি রয়েছে, সেগুলো পরে আসবো। আজকে আমরা প্রতিপাদ্য বিষয়ে একটু আসি। এর মধ্যে ডিগনিটির কথা বলা হয়েছে, যে মেন্টাল ডিগনিটি ইন মেন্টাল হেলথ। তার মানে আমাদের দেশেও একটা কনসেপ্ট আছে যে মেন্টাল হেলথের কোনো চ্যালেঞ্জ হলে এখানে এটা লুকিয়ে রাখতে হবে, এটাকে আলোচনা করা যাবে না, এটাকে লোক সমক্ষে আনা যাবে না, এবং কেমন যেন একটা হাস্যাস ব্যাপার, যে এটা আলোচনার বিষয়বস্তু নয়। কখনো কখনো এক ধরনের কুসংস্কার তো আছেই, এবং অনেক রকম প্র্যাকটিস আছে, সেগুলো তো চলছেই। কিন্তু মেন্টাল হেলথ চ্যালেঞ্জের মধ্যে থাকলেও যে আমার ডিগনিটি আছে, তাদেরকে যে ডিগনিটি দিয়ে চিন্তা করতে হবে, বা প্রত্যেকটা মানুষ যে প্রথমে নিজেকে সম্মান করবে, মানে সে যে অবস্থাতেই থাকুক না কেন, সেটা হচ্ছে মানে যারা আমরা বলবো যারা চ্যালেঞ্জে ঢোকেনি তাদের কথাও যদি বলি, প্রত্যেকেরই কিন্তু সম্মান বোধটা নিজের মধ্যে রাখতে হবে। সেই জায়গাটা হচ্ছে জেনারেল জায়গা, কিন্তু যারা চ্যালেঞ্জে রয়েছে তাদেরকে কিন্তু সেভাবে সম্মান দেওয়া হয় না। তো এখানে এবারের প্রতিপাদ্য বিষয়ে যেটা মূল ফোকাসটা আনা হয়েছে, যে আমরা যেন এই প্রেজুডিস থেকে, এই সুপারস্টিশনগুলো থেকে বেরিয়ে আসতে পারি, স্টিগমা থেকে বেরিয়ে আসতে পারি, যে মেন্টাল হেলথের চ্যালেঞ্জের মধ্যে কেউ থাকলেও সে কিন্তু ডিজার্ভ করে সম্মানটা, তাকে সম্মান দিয়ে দেখতে হবে। মানসিক অসুস্থতার তো অনেক রকমের ধারণা আছে, কি কি আপনি একটু ধারণা দেবেন? যেমন আপনি ডিপ্রেশনের কথা বললেন, অ্যাডিকশন একটা হতে পারে, তারপরে আমরা সিজোফ্রেনিয়া যেগুলো বলে, বা আরো নানা ধরনের আছে। কি কি ধরনগুলোকে মোটা দাগে কিন্তু দুভাগে ভাগ করা হয়। একটা কিছু অনেক সময় বিহেভিয়ারাল দিকগুলো, হ্যাঁ, বিহেভিয়ার তো এফেক্টেড হয়, যে কোনো মানসিক অসুস্থতা বিহেভিয়ার সবচেয়ে প্রথম দেখা যায়, আচরণগত সমস্যাটা। তো যেটা আমরা মোটা দাগে ভাগ করতে পারি, নিউরোটিক
এবং সাইকোটিক যেটা ডিসঅর্ডার, যে নিউরোটিক ডিসঅর্ডারে যারা ভুগছে তাদেরটা একটু মাইল্ড বলা হয়, যে তাদেরটা ম্যানেজেবল, তাদেরটা কিছু মেডিসিন কিছু কাউন্সিলিং দিয়ে ভালো ম্যানেজ করা যায়। অনেক সময় শুধু কাউন্সিলিংয়ে তারা সুস্থ হয়ে যায়, যেমন কিছু অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে যেগুলো শুধু কাউন্সিলিং দিয়ে কিন্তু সুস্থ করে তোলা যায় তাদেরকে। কিন্তু কিছু সাইকোটিক ডিসঅর্ডার আছে, যেমন সিজোফ্রেনিয়া ইজ মানে সবচেয়ে মেজর সাইকোটিক ডিসঅর্ডার, সেটা স্যার আরো ভালো বলতে পারবেন। এছাড়াও আরো কিছু আছে বাইপোলার মুড ডিসঅর্ডার, যেখানে আমরা দুটো পোলে থাকি, কখনো খুব মুড ভালো মানে অতিরিক্ত হাসি খুশি যেটা হয়তো নর্মাল না, আবার কখনো অ্যাগ্রেসিভও হয়ে যাচ্ছে ওই সময়টাতে, আবার কখনো খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বিষণ্ণ হয়ে যাচ্ছে। এই যে দুটো পোলে থাকা, এটাকে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার। এছাড়াও প্যানিক যাদের হয়, প্যানিক অ্যাটাক যাদের হয়, হঠাৎ করে ভীষণ মানে মনে হয় যে মারা যাচ্ছি, এরকম কিছু অসুবিধা হয়, এটা অবশ্য নিউরোটিকের মধ্যেই পড়ে। কিন্তু অনেক সময় প্যানিক ডিসঅর্ডারের সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক সাইকোটিক সিমটমও আমরা দেখি। তো এগুলো না খুব ওভারল্যাপিং, মানে মানসিক ইয়েগুলো না ডায়াগনোজ করাটা খুব ডিফিকাল্ট, যে এক্স্যাক্টলি মানে কি অসুস্থতায় মানুষটি ভুগছে। দেখা যায় যে বেশ কয়েকটা রোগের সিমটম একই সাথে দেখা যায়। অনেক সময় স্যার হয়তো আরো ভালো জানবেন যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে একটা নিউরোটিক ডিসঅর্ডার আছে, এটাতে যারা ভুগছে তাদের মধ্যে অনেক সময় কিন্তু সাইকোটিক সিমটম খেয়াল করি আমরা, যে তারা হঠাৎ করে বেশ একটা খুব সিভিয়ার জায়গাতে চলে যাচ্ছেন। তো তখন তাদের মেডিসিন ছাড়া ঠিক করা খুব মুশকিল হয়, তখন স্যারদের দ্বারস্থ হতে হয় তাদের। তো এরকম অনেক আপনার কাছে একটু বাংলাদেশে আসলে মানসিক অসুস্থ যারা আছে, এই চিত্রটা কি মানসিক স্বাস্থ্যের চিত্রটা কি? এবং একই সঙ্গে একটু শুনতে চাইবো, যেহেতু আপনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন, যে এর সেবা বা এই যে স্বাস্থ্য সেবা বলি, চিকিৎসা বলি, যাই বলি, তার কি সুযোগ সুবিধা বাংলাদেশে? আমাদের এই 90 দশকে থেকে শুরু করে 2000 পর্যন্ত, 2005 পর্যন্ত, 9 পর্যন্ত দুটি স্টাডি হয়েছে। একটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের উপরে জরিপ করা হয়েছে, আর একটা হচ্ছে শিশু কিশোরদের উপরে। প্রাপ্তবয়স্কদের উপরে যে জরিপটা করা হয়েছে তার প্রাদুর্ভাব হচ্ছে আপনার 16.1% এবং শিশু কিশোরদের, দ্যাট ইজ 5 থেকে 15 প্লাস 18-র নিচে, এদের হচ্ছে 18.4%। এবং এটা যেটা ম্যাডাম বললেন যে আমরা মানসিক রোগগুলোকে প্রধানত দুভাগে ভাগ করি, গুরুতর মানসিক ব্যাধি, লঘু মানসিক ব্যাধি। এই গুরুতর মানসিক ব্যাধি আমরা যে 16.1% বললাম, এর কিন্তু 0.8 থেকে 1% মাত্র। এবং সমস্যা হচ্ছে এই রোগীগুলোই কিন্তু তাদের রিয়ালিটি টেস্টিং অ্যান্ড জাজমেন্ট এই জিনিসগুলো থাকে না, এবং অলিক প্রত্যক্ষণ যেটাকে আমরা হ্যালুসিনেশন বলি, এবং ডিলিউশনাল আইডিয়া যেগুলো চিন্তার ভিতরে জটিলতা, এগুলো তাদের ভিতরে থাকে, এবং এরাই কিন্তু অতিরিক্ত অ্যাবনর্মাল আচরণ করে, যেগুলো আগের দিনে উন্মাদ বা পাগল বলা হতো। এবং এই জিনিসগুলোই মানুষকে স্টিগমাটাইজ করতো, যার জন্য কোনো পরিবারে যদি এরকম উন্মাদ বা বদ্ধ মানসিক রোগী যাদের থাকতো তাদের ধারে কাছে কেউ যেতে পারত। জন্মগতভাবে যেগুলো আছে সেগুলোর সংখ্যা, সেটার পার্সেন্টেজ আমরা ওই যে 18.4, তার মধ্যে আপনার ধরেন অ্যারাউন্ড, যেমন সেটা তো আপনি বললেন শিশু কিশোর, কারণ জন্মলগ্ন থেকেই তো এটা ঘটে। এবং সেই পার্সেন্টেজটা হচ্ছে যেমন অ্যারাউন্ড 3% হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। এই ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি অটিজম থেকে কিছু আসে, তারপরে ডাউন সিনড্রোম থেকে কিছু আসে, ফ্রাজাইল এক্স সিনড্রোম থেকে আসে। এগুলো কনজেনিটাল অথবা জেনেটিক্যালি প্রিডিসপোজ, এবং জন্মের পরেই এটা বোঝা যায়। এবং ওর সঙ্গে আরো কিছু অ্যাড করলে, কারণ শিশুদেরও এই প্রবলেমগুলো কিন্তু বেশি হয়, কারণ শিশু জন্মের পর থেকে কিন্তু তার সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট হয়। এই ডেভেলপমেন্টের ফেজগুলোতে মানুষের যে ইগো, সুপার ইগো, একটা মানুষ যখন জন্মে তখন রক্তপিণ্ডের একটি মানুষ, তারপরে তার ভিতরে অহম ডেভেলপ করে, যে অহমগুলো দিয়ে আমরা প্রোটেক্ট করি আমাদের অহমকে, আমাদের বিবেককে। তারপরে আসে সুপার ইগো, যেটা ধরে আমরা ইগো আইডিয়াল বা আমার নিজেকে অন্যের সঙ্গে চিনতে পারি, তুলনা করতে পারি। এই জিনিসগুলো ধাপে ধাপে বিভিন্ন সময়ে আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়। প্রতিনিয়ত এদের প্রতিকূলতার সঙ্গে সম্মুখীন হলে এই যে ব্যক্তি বা এই যে পার্সন বা পার্সোনালিটি, তার সঙ্গে যে এনভায়রনমেন্টের প্রতিকূলতা, এর যে একটি কনফ্লিক্ট হয়, তার ফলেই কিন্তু নিউরোটিক ডিজিজগুলো অ্যাপিয়ার হয়, প্রকাশ পায়। এর মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক অ্যাংজাইটি,
ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এছাড়াও কিশোরদের বিহেভিয়ারের মধ্যে যেমন অনেকে নকটার্নাল অ্যানোসিস, রাত্রে বিছনায় পেশাব করে, যেটা একটা নির্দিষ্ট বয়সের পরে করার কথা না, কিন্তু তার পরিবারে যদি অশান্তি থাকে, পিতামাতার মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, অথবা অন্য কোনোভাবে পরিবারে অশান্তি থাকে, কিংবা স্কুলে তার যদি কোনো সমস্যা থাকে, এগুলো কিন্তু তার ব্যক্তি পর্যায়ে তার উপরে আসে, যার কারণে সে উদ্বেগ আক্রান্ত হয়ে পড়ে। তার ফলশ্রুতিতে এই আচরণগুলো চলে আসে এবং এর সংখ্যাগুলো হচ্ছে 18.4%, যার মধ্যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি ছাড়াও সাইকোটিক, সাইকিয়াট্রিক এই সব ধরনের শিশু কিশোরদের মানসিক সমস্যাগুলো থাকে। আর অ্যাডাল্টদের মধ্যে যেটা ম্যাডাম বলেছেন যে লঘু মানসিক ব্যাধি, সেগুলো হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং নিউরোটিক ডিপ্রেশন, ফোবিয়া এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই রোগগুলো এগুলো আছে। এবং এটি পার্সন এবং তার যে আপনার স্ত্রী পুরুষ এতে নির্ভর করবে। এবং এক্সট্রিম অফ এজেস, শিশু কিশোরদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব যেমন আধিক্য আছে, আবার বৃদ্ধদের মধ্যে এবং নারীদের মধ্যে নারীদের কিছু স্পেশাল মানসিক রোগ থাকে, যেটা প্রসূতিকালীন সময়ে এবং তার মিনিস্ট্রিয়াল যে সাইকেল, এটা সিজেশনের সময় আমরা যেটাকে বলি মেনোপোজাল ফেজ, এই সময়গুলোতে কিছু বিশেষ বিশেষ মানসিক সমস্যার ওনার সম্মুখীন হয়ে থাকেন, যেগুলো এই মানসিক রোগের ভিতরেই আসলে ক্লাসের মধ্যেই চলে আসে। বাংলাদেশে পুরুষদের মধ্যে বা মেয়েদের মধ্যে, মেয়েদের মধ্যে সর্বজনীনভাবে বিষণ্ণতার প্রভাব বেশি, কারণ তাদেরকে সন্তান ধারণ করতে হয় এবং পরপর 3টি সন্তান যদি থাকে এবং সর্বশেষ বাচ্চার বয়স যদি 3-এর নিচে থাকে, ধরে নিতে হবে যতগুলো মানসিক রোগ হবে তার মধ্যে বিষণ্ণতা এই মায়ের বেশি। এবং এই বিষণ্ণতা ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স, আমি এই জায়গাটা একটা পরিষ্কার হলাম না, পরিষ্কার হচ্ছে যে মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে বিশেষ করে 3টি সন্তান এবং সর্বকনিষ্ঠ সন্তানের বয়স 3-এর নিচে, কারণ এরা অনেক বার্ডেন ক্রিয়েট করে মায়ের উপরে, তাকে লুক আফটার করতে হয়, তার দুগ্ধপান থেকে শুরু করে তার যে আপনার তার টয়লেট ট্রেনিং এবং সবকিছু, প্লাস এই যে বাচ্চাদের মধ্যে যে সিবলিং রাইভালরি হয়, তার ফলে তাদের মধ্যে যে সম্পর্কের কারণগুলো, এগুলো তাকে লুক আফটার করতে হয়, সে কারণে মায়ের উপরে চাপ বেশি পড়ে এবং তার এই মানসিক চাপের কারণে তার ভিতরে বিষণ্ণতার প্রবণতা অনেক বেশি থাকে। আরেকটা জিনিস স্যার, আমাদের দেশে তো পিতৃতান্ত্রিক সমাজ, এখানে কিন্তু বাচ্চাদের দায়িত্বটা মনে করা হয় মারই দায়িত্ব, সবটুকু মার রেসপন্সিবিলিটি, এবং বাচ্চার যদি কিছু অসুবিধা হয়, ছোটবেলায় অসুস্থ হয়, বড়বেলায় পড়াশোনা না করে, তাহলেও কিন্তু দায়ী করা হচ্ছে মাকে। কাজে তার উপরে কিন্তু মেন্টাল প্রেশারটা অসম্ভব পড়ে এবং বিয়ের পরে মেয়েটি তো শ্বশুর বাড়িতে যেতে হয়, সেখানেও কিন্তু বড় একটা অ্যাডজাস্টমেন্ট ফেস করতে হয়। এবং এটা সর্বজন স্বীকৃত যে মায়েরা কিন্তু অনেক গুণের অধিকারী, কারণ দেখা যায় যে মা যত গুণবতী, সন্তানের প্রতি যত বেশি দৃষ্টি দেন, সেই পরিবারের বাচ্চারা কিন্তু খুব সাকসেসফুল বাচ্চা হয়। যার জন্য আমরা দেখবেন প্রায়ই রত্নগর্ভা নামে আমরা অনেক সময় তাদেরকে অ্যাওয়ার্ড করি, যে 10 জন ভাই বোনের মধ্যে 10 জনই একদম ভালো, সবাই প্রতিষ্ঠিত হয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অধ্যাপক। এবং এটি কিন্তু মাই একদম থাকে, যদিও পিতৃতান্ত্রিক সমাজে পুরুষরা ডমিনেট করে, কিন্তু মারা কিন্তু সবসময় যেটা দেখা যায় আগে রাখে। এবং ওই সমাজে দেখা যায় যে এই পিতা যিনি সবকিছু শাসন করছেন, উনি কিন্তু তার স্ত্রীর প্রতি নির্ভরশীল এবং স্ত্রীকে উনি শ্রদ্ধা করেন, যার ফলেই কিন্তু এই স্বল্প শিক্ষিত মা তার সন্তানদেরকে এত বড় মানে সবসময় শ্রদ্ধা করেন যেখানে সাকসেসটা আছে, কিন্তু যেখানে সাকসেস নেই সেখানে অশ্রদ্ধা বা দায়ী করবার প্রবণতাটা বেশি। প্রবণতা থাকে ওই পুরুষদের যারা এটি বোঝেন না এবং স্ত্রীদেরকে সম্মান দেন না। শহর গ্রামের মধ্যে পার্থক্য কিরকম এই মানসিক স্বাস্থ্যের? শহর গ্রামের মধ্যে পার্সেন্টেজের খুব একটা বেশি তারতম্য নেই, তবে গ্রাম যেহেতু এটা প্রকৃতির একটি পরিবেশের মধ্যে থাকে, সেখানে পরিবেশটা অনাবিল। তারপরে দেখা যাচ্ছে আজ তো এই যে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের কারণে গ্রামে তো টেলিভিশন সবকিছু চলে গেছে এবং গ্রামের বাচ্চারাও কিন্তু স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজ করে এবং তাদের ভিতরে ইন্টারনেট গেমিং অ্যাডিকশন পর্যন্ত চলে গেছে। ওই জন্য ওইভাবে কিন্তু আর চাপকে বলা যাবে না যে গ্রামের মানুষদের মধ্যে পরিমাণ বাড়ছে না, কমছে। পরিমাণ না, পরিমাণ তো সবসময় বাড়ছে, এটা কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে।
প্রতিনিয়তই এটা বাড়ছে ধাপে ধাপে। এই জায়গায় প্রফেসর মেহতাব খান, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে এটি তো কনজেনিটাল থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো সময় যে কেউ এর মধ্যে পড়তে পারে, কি কি কারণগুলো মনে হয়, মানে প্রধান কারণগুলো? কারণ তো অনেক রকমের থাকতে পারে, মেজর কারণগুলো কি মনে হয় যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বার এই যে নানান ধরনের আছে এর মধ্যে? কিছু তো আমরা জেনেটিক্যালি ইনহেরিট করতে পারি, যেমন সিজোফ্রেনিয়ার মতো যে অসুখগুলো আছে বা যেগুলো খুব মেজর ডিসঅর্ডার, সেগুলো কিন্তু অনেকটা জেনেটিক্যালি অনেকে ইনহেরিট করে। হয়তো দাদার ছিল কিন্তু বাবার ছিল না। এবং এটা কি যে কোনো বয়সে গিয়ে এই হ্যাঁ, এটা সারফেস করতে পারে। কারণ যেটা হয় যে এই সারফেস করাটা বেশিরভাগ ঘটে যখন খুব একটা স্ট্রেসফুল সিচুয়েশন আমরা ফেস করি। কারণ তাদের মানে গোড়া থেকে কিন্তু স্ট্রেস নেবার ক্ষমতাটা একটু কম থাকে। যখন দেখা যায় যে স্যার বললেন না যে প্রেগন্যান্সির সময়, অনেক সময় দেখা যায় যে চাইল্ড বার্থের সময় তখন ওইটা অনসেট হয়েছে। অনেক সময় দেখা যায় অ্যাডোলেসেন্স পিরিয়ডে যখন সে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকে, বাবা মার সঙ্গে কনফ্লিক্ট শুরু হয়, এদিকে বাবা মা দুজনেই কনফ্লিক্ট করছেন, তখন দেখা যাচ্ছে তার একটা হয়তো ডিসঅর্ডার সারফেস করলো। অনেক সময় কন্ডাক্ট ডিসঅর্ডার যেটা আমরা দেখি, সেটাও কিন্তু মানে ছোটবেলাতে কন্ডাক্ট ডিসঅর্ডার, পরে আমরা দেখতে পাই পার্সোনালিটি ডিসঅর্ডারে সেটা রূপান্তরিত হচ্ছে। কাজে ভীষণ কমপ্লিকেটেড মেন্টাল হেলথের ফিল্ডটা। আরেকটা জিনিস হলো যে আমরা ইটিওলজিক্যালি যদি দেখি, তিনটা জায়গা আমাদেরকে, যেমন একটা বাচ্চা পরবর্তীতে কি রোগ হবে, তার আদৌ হবে কিনা, ডায়াবেটিস হবে না সিজোফ্রেনিয়া হবে বা বাইপোলার ডিসঅর্ডার হবে, এরা কিন্তু বায়োলজিক্যালি প্রোগ্রাম করা থাকে, সবকিছুর ভিতরে প্রোগ্রামিং করা থাকে। একই পরিবারে 5টা সন্তানের একজন হয়তো ডায়াবেটিক, একজন হাইপারটেনসিভ, আর একজন স্কিজোফ্রেনিক, কিংবা 2জন সুস্থ। এই জিনিসগুলো নির্ভর করবে আমি প্রকৃতিতে, এই পরিবেশে এসে আমার যে ব্যক্তিত্ব, আমি এই অহমের সঙ্গে আমার প্রকৃতি, আমার পরিবেশ এবং আমার জীবনযাত্রার সঙ্গে এই যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, টাসল হচ্ছে, এবং এইগুলো আমি কিভাবে কমব্যাট করছি, কিভাবে আমি মোকাবেলা করছি, এবং আমার এই যে অহমের যে ইগো ডিফেন্স মেকানিজম, এটা কিভাবে এটাকে মোকাবেলা করছে। এই মোকাবেলার ক্ষেত্রে আমি যদি হেরে যাই, কোথাও যদি কনফ্লিক্টের কারণে এটাকে যদি ওভারকাম করতে না পারি, তখন আমার বন্ধু, আমার পরিবেশ, আমার শিক্ষক এবং আমার পিতামাতা এবং আমার কাউন্সিলর যদি এটা আমাকে ঠিকভাবে সময় মতো যদি আমাকে ঠিক যোগান দিতে না পারে, তাহলে কিন্তু এটা এক্সপ্রেস করবে। এবং কিভাবে এক্সপ্রেস করবে, কোন রোগটা এক্সপ্রেস করবে, সেটিও নির্ভর করে ওই ব্যক্তি, তার পরিবেশ এবং তার অবস্থার উপরে। বাট এই যে প্রোগ্রাম করা আপনি বললেন, এটা আগে ডায়াগনোসিস করা সম্ভব না। এটা ডায়াগনোসিস কিছু ভালনারেবিলিটি আছে। আচ্ছা, ভালনারেবিলিটি হচ্ছে যে আমরা পারিবারিক ইতিহাস নেই, যে এই পরিবারে সিজোফ্রেনিক রোগী, তার পিতামাতা, দাদা, যেটা আমার মনে হয় উনি বলছেন যে প্রতিরোধ, এটা আমরা জেনারেশন ধরি এইভাবে যে দাদার থেকে শুরু, দাদা পিতা, তারপরে ভাই বোন, দাদা পিতা মায়ের দিক থেকে খালা, ফুফু। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা, সরি আমি কি ইন্টারাপ্ট করলাম স্যার আপনাকে, একটা ডিসঅর্ডার কিন্তু বাংলাদেশে আমি খুব কমনলি পাচ্ছি, সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং অনেকে কিন্তু এই রোগটাকে না বুঝতে পারে না যে তারা রোগী, এবং দেখা যাচ্ছে যে ওইটার সঙ্গে পরিবারের সবাই খুব কষ্ট করে ওর সঙ্গে অ্যাডজাস্ট করছে। মানে এই রোগে যারা শিকার হয় তারা কিন্তু ওই যে অতিরিক্ত ওয়াশিং ম্যানিয়া, অনেক বেশি গোসল করছে, অনেক বেশি মানে পরিষ্কার করছে, অনেক বেশি ধোয়া মোছা করছে, হয়তো সারাদিন ধরে ঘর পরিষ্কার করছে। আজকে যেমন রেডিওতে অনেকে বলে থাকে যেগুলো সূচিবায়ুগ্রস্ত, এখন এটাকে আর সূচিবায়ু বলা হয় না, এখন এটা স্পেকট্রামটা অনেক, এটাকে স্পেকট্রাম বলা হয়। তো যাই হোক, আজকেও আমি রেডিওতে প্রোগ্রামে ছিলাম যে বেতারে, সেখানে একটি ছেলে বলছিল যে ও যখন ঘর থেকে বেরোয় তখন ও জিনিসপত্র সব গুছিয়ে রাখে, সুন্দর করে সোজা করে রাখে, ওরা একটু বাঁকা হলে কিন্তু সহ্য করতে পারে না, তো ও একদম সব সুন্দর করে স্যান্ডেল কাপড় খুব সুন্দর করে রেখে যায়। বাড়িতে এসে যদি দেখে কিছু একটু এলোমেলো হয়েছে, একটু এদিক ওদিক হয়েছে, ও এত রেগে যায় সবকিছু ওর ভাঙচুর করতে ইচ্ছে করে। কিন্তু এই রোগ নিয়ে কিন্তু সে বসে আছে। তো এখন আমরা যেহেতু মিডিয়াতে আমরা যথেষ্ট বলার চেষ্টা করছি, আমরা জানানোর চেষ্টা করছি, আমি দেখেছি এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এত কমন একটা ডিজিজ বাংলাদেশে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এটা নিয়ে কোনো চিকিৎসা নিচ্ছে না, যার ফলে দেখা যাচ্ছে যে পুরো পরিবার কিন্তু ভীষণভাবে একটা কষ্টের মধ্যে রয়েছে। মানে একজনের কথা শুনেছিলাম যে সে মহিলা এত গোসল করতেন, এত কাপড় ধুতেন যে বাড়ির পানির ট্যাঙ্কটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তাতে করে বাড়ির কেউই কিন্তু পানি ইউজ করতে পারছে না, কিন্তু তারপরেও উনি কিন্তু যাচ্ছেন না চিকিৎসার জন্য।
কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিন্তু ভালো নিরাময়যোগ্য একটি অসুখ, যদিও এটা খুব জ্বালাতন করে আমাদেরকে। বলা হয় যে একটা পোকা ঢুকে যায়, আমাকে সারাক্ষণ বলতে থাকে যে তুমি এটা করো, রিপিটেড বিহেভিয়ার থাকে। কিন্তু এটা কিন্তু চিকিৎসা মানে রেগুলার যদি আমরা চিকিৎসায় থাকি এটা নিরাময়যোগ্য। আর তাছাড়া আপনার রোগগুলো তো যেটা আমি বললাম যে এটা হচ্ছে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, এর আবার একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে। এই প্রেসিপিটেটিং ফ্যাক্টরটা হচ্ছে এনভায়রনমেন্ট। এবার আবার পারপিচুয়েটিং ফ্যাক্টর থাকে, যেমন একটা লোকের ডায়াবেটিস হলে কিংবা অবসেশন হলে, ম্যাডাম যেটা বললেন, এই অবসেশনটা ভালো হবে কি হবে না এটি কিন্তু তার যে অবস্থার উপরে নির্ভর করছে। যে তার অনেক সময় দেখা যায় কি যে পরিবার তার এটা করার জন্য আরো সাহায্য করে। ও তো ওয়াইফ বললো যে খবরদার জুতা পরে ঘরের ভিতরে কখনো ঢুকবে না, বাইরে জুতা জামা কাপড় খুলে ওয়াশরুমে ঢুকে গোসল করে তারপরে তাকে বেডরুমে যেতে হয়। যদি আমরা বলি যে না তোমার এই আইন আমরা মানব না, আমরা সংখ্যায় বেশি এবং দেখো আমরা এভাবে চলছি, আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে না, তুমি কেন আমাদের উপরে এটা ইম্পোজ করবা, লেটস ডু এভরিথিং, আমি যেমন চলছি তোমরা সবাই চলো, এভাবে করলে কিন্তু ওই পারপিচুয়েটিং ফ্যাক্টরটা যেটা তার উপরে এটাকে মেইনটেইন করছে ওটা কিন্তু আর থাকছে না। আবার একই সাথে পরিবারের লোকদের এমপ্যাথিটাও খুব দরকার আছে, কারণ এরা তো বুঝে করে না, যেটা করছে ওরা কিন্তু বুঝতে পারে না, ওরা মনে করে সত্যি এটা খুব অপরিষ্কার। কাজেই পরিবারের লোকদের কম্প্যাশন, এমপ্যাথি এগুলো খুব দরকার। এই জন্য এই ফ্যামিলি কাউন্সিলিংটা আমরা অনেক করি, যারা পরিবারে যে মানুষটি অসুস্থ তার পরিবারকে নিয়ে কাউন্সিলিংটা খুবই জরুরি এই জায়গাটা, কারণ এটা তার সুস্থ হবার পেছনে অনেকটা বড় রোল রাখে আর কি। এবং এটি তো মেন্টাল ডিসঅর্ডার তো একটা সময় ক্রনিক ডিজিজে পরিণত হয়ে যায়, ম্যাক্সিমাম তো ক্রনিক, ম্যাক্সিমাম। মানে এটা যদি ঠিকমতো ম্যানেজমেন্ট না হয় তাহলে তো সারা জীবন কষ্টে থাকে মানুষ আর কি। অ্যাডিকশনের কথা আমরা বলছিলাম, আজকাল তো এখন ইন্টারনেট অ্যাডিকশনটা তো নতুন করে ঢুকেছে, যে ইন্টারনেটের ফেসবুক অ্যাডিকশন, ইন্টারনেট অ্যাডিকশন এগুলো কিন্তু আগে ছিল না, এটা কিন্তু এখন নতুন করে আমাদের ম্যানুয়ালে ঢুকছে যে এগুলো মানুষের একটা অসুস্থতার পরিণত হয়েছে। একদম রাতের পর রাত মানুষ কিন্তু একদম কিচ্ছু খেয়াল করছে না, এবং যখন তাকে এটা থেকে সরানো হয়, মানে আমি বেশ কিছু কেস করেছি ফেসবুকের এবং ইন্টারনেট অ্যাডিকশনের, মানে সে যে কি অস্থিরতায় ভোগে বলার মতন না, মানে ওই সময়টা হলে সে কোনো কিছুতে আর মন দিতে পারে না, খুব অতিরিক্ত নির্ভরশীলতা হয়ে গেছে। মানে এটা ভয়াবহ আকার ধারণ করবে আরো সামনে, মানে আমরা কিন্তু আরো চ্যালেঞ্জ ফেস করব সামনে। সুইসাইডের ঘটনা আমরা মাঝে মধ্যে দেখি, এগুলো তো মানসিক অসুস্থতার সঙ্গে অবশ্যই। সুইসাইডটা হচ্ছে আউটকাম অফ দি ইলনেস। যেমন ডিপ্রেশনের যত মানুষ কমিট করে সুইসাইডের, তার আপনার 70% আউট অফ ডিপ্রেসিভ ইলনেস। সাইকোসিসে মানুষ সুইসাইড করে আনপ্ল্যান্ড, হঠাৎ করে হ্যালুসিনেশন হলো, তাকে বললো যে এটা করো, সে করলো সেটা আউট অফ লস অফ ইনসাইট। কিন্তু বিষণ্ণতার রোগী অনেক প্ল্যান করে ধীরে সুস্থে কতটা বড়ি খেলে সে মরবে এরকম ভাবে সে প্ল্যান করে যায়, এবং ছাদের কোন জায়গায় কোন কোণা থেকে আমি জাম্প করলে মারা যেতে পারি কয়েকবার করে উঠে গিয়ে তারপর টেস্ট করে আসে। একজন আমাকে বলেছিল ফাঁসির দড়িটা একদম রেডি করে ড্রয়ারে রেখে দিয়েছে, সো বারবার করে খুলে ওটা দেখছে। মানে আমাদের না ভীষণ, আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে রয়েছি আমাদেরও কিন্তু ভীষণ এটা ড্রেনিং একটা এক্সপিরিয়েন্স হয়, যখন এসে বলে যে আমি ডিসাইড করে ফেলেছি আমি করব, কেউ আমাকে বাঁচাতে পারবে না। তখন যদিও আমরা একটা কন্ট্রাক্ট করি, সুইসাইড কন্ট্রাক্ট করি, ওদের সঙ্গে আমাদের একটা ডিল হয়, কিন্তু যখন না মনে হয় আমি সুইসাইড করব তখন কিন্তু পৃথিবীর কোনো কিছু আমাকে থামাতে পারে না। ওই টাইমটাতে তাকে সঙ্গ দেওয়াটা ভীষণ জরুরি। এই জন্য একটা জরুরি নাম্বার, তখন তো জানতে হবে যে সে আসলে এই প্ল্যানটা এটা কিন্তু একটা ক্রাই ফর হেল্প হয়, তারা কিন্তু একদম শেষ মুহূর্তে একটা কিন্তু কাউকে জানায়, যেটা হয় যে বেশিরভাগ সময় কাউন্সিলরকে কিন্তু ফোন করে, যার জন্য জরুরি নাম্বারগুলো কাউন্সিলরের কাছে যায়, যে কাউন্সিলরের সঙ্গে যার কোনো যোগাযোগ কন্টাক্ট তৈরি হয়নি তার কি হবে না, তাহলে তো তাকে তো আমরা বাঁচাতে পারছি না, কিন্তু যারা কন্টাক্ট করেছে তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা রাখি। এবং সেই জন্য আমি মনে করি বাংলাদেশে বেশ কিছু হেল্পলাইন আরো হওয়া উচিত, কারণ মানুষ কিন্তু কখন যে কি করে ফেলবে বুঝতে পারে না, কিন্তু গার্ডিয়ানরা বুঝতেও পারে না। আমি আমার এক বন্ধুর ছেলে, সে অ্যাটলিস্ট 10 বছরের মতো বিষণ্ণতায় ভুগে, আলটিমেটলি সে ঢাকা থেকে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে ফ্লাই করে চিটাগঙ্গে যে সে কক্সবাজারের একটা প্রত্যন্ত জঙ্গলের ভিতরে গেছে এবং সে অনেকগুলো খাবার কিনেছে, ঘুমের ওষুধ এত বেশি নিয়েছে এবং সে ফাস্টিং করেছে। ফাস্টিং অবস্থায় সে ওই ওষুধগুলো খেয়ে তারপরে সে খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে তারপরে ওখানে মরে পচে ফুলে যখন পাখিরা নড়াচড়া শুরু করেছে তখন
আর্মিরা হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল, তারা ওখানে ল্যান্ড করে তাকে উদ্ধার করে এবং তার বাবা মাকে খবর দেয় এবং শেষের দিকে সে সমস্ত কন্ট্যাক্ট অফ করে দেয়। তার সেলফোন, তার মামা সে ব্রিগেডিয়ার মেজর জেনারেল, উনি খোঁজ খবর করবেন এবং র্যাবকে জানাবেন, সেই ধরনের সব কন্ট্যাক্টগুলোকেও শেষ বন্ধ করে দিয়ে আলটিমেটলি। আমরা যদি একটু শুনতে চাই যে ইয়াংদের মধ্যে যারা বয়োবৃদ্ধ, তাদের কথা না হয় বাদ দিলাম, যাদের সামনে ভবিষ্যৎটা অনেক লম্বা, তাদেরকে থেকে পরিত্রাণের উপায় কি, মানে প্রিভেনশনের কি কি উপায় থাকতে পারে যেগুলো আসলে মানে যেটা হয় যে আমি মনে করি যে সবচেয়ে প্রথম জায়গাটা হচ্ছে পরিবার। মানে আমাদের এখন পরিবারের মধ্যে যে চর্চাটা হচ্ছে, যে আমরা তো খুব বলছি রাষ্ট্রের ডেমোক্রেসি নেই, আমরা সবসময় বলছি, আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারগুলোতে আরো বেশি ডেমোক্রেটিক প্র্যাকটিস হওয়া দরকার। কারণ এখনকার ছেলেমেয়েরা না, যারা ইয়াং, তারা কিন্তু তাদের ভয়েসটা রেজ করতে চাচ্ছে, তাদের সত্তাগুলোকে তারা বেশি করে চিনতে পারছে। আগে যেমন ওরা মানে ওদের সত্তাটাকে ওরা আলাদা করে মনে করতো না, ওরা ফ্যামিলির সাথে খুব মিলেমিশে থাকতো, কারণ ফ্যামিলিগুলো বড় ছিল, ফ্যামিলি ভ্যালুসগুলো অন্যরকম ছিল। এখন তো ছোট হয়ে যাচ্ছে পরিবারগুলো, এখন যৌথ পরিবার আর আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। কাজে এই যে একক পরিবারে বা নিউক্লিয়ার ফ্যামিলিতে যে বড় হওয়া বাচ্চাগুলো, তারা কিন্তু কেমন একটা দূরত্ব রাখছে পরিবারের সাথে। পরিবার থাকলে তখন কারো না কারোর সঙ্গে বন্ধুত্ব হতে, শেয়ার করতে পারে, অনেক কিছু জানতে পারছে, শেয়ার করতে পারছে। আরেকটা আমার মনে হয় ম্যাডাম, আমরা যারা পিতামাতা, তারা তো একটু সেকালের। আমরা যেভাবে মানুষ হয়েছি, এখনকার যারা সন্তান যারা, তারা কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা সন্তানকে কিভাবে কাছে টানবো। কাজে আমার মনে হয় আমাদের এডুকেশনটি আসলে আগে নেওয়া দরকার, প্যারেন্টিং যে ট্রেনিংটা, যে আমার বাচ্চা না বলতে পেরেই কিন্তু এই ভুলগুলো করছে। আমার উচিত হলো আমাকে উদ্যোগী হয়ে আমার সন্তানের সঙ্গে অ্যাটলিস্ট দিনে একবার 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, যাই হোক, তাকে জিজ্ঞেস করা, বাবা তুমি কেমন আছো, ইউনিভার্সিটিতে আজ কেমন কাটলো। মানে যেটা হয় কি, যে আমি যেটা বলি যে আমাদের সন্তানদের পৃথিবীটা কিন্তু আমরা চিনতে পারছি না। মানে আমি তো অনেক আরো অনেক সিনিয়র লেভেলে, কিন্তু আমি বলবো যে যারা ইয়াং প্যারেন্টস, তারাও কিন্তু মানে যেটা করছেন যে অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন, আর না হয় একেবারে মনোযোগ দিচ্ছেন না। এটা দুটো একটা মানে খুব এক্সট্রিম, এক্সট্রিম পর্যায়ে হচ্ছে, এবং বেশি মনোযোগ দিচ্ছে যে সেটাতেও কিন্তু বাচ্চা প্রেশারাইজড হচ্ছে ভীষণ ভাবে। ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটা তারা বেশি করছে। একটা ছেলে স্মার্টফোন চাইলো, তাকে 70-80 হাজার টাকা দিয়ে কিনে দিল, কিন্তু এটার যে কি ভালো এবং খারাপ দিক আছে, এই দিকটা কিন্তু বুঝলো না, কিংবা এটা বললো না। আর সেই জিনিসটা হবে যখন, মানে এই জিনিসটা বুঝবে কখন, যখন আমার সঙ্গে ওর একটা মানে বিশ্বাসের সম্পর্ক হবে, আস্থার সম্পর্ক হবে। আমি দেখছি আজকাল ভীষণ যে জিনিসটা অভাব তৈরি হয়েছে পরিবারের মধ্যে, বিশ্বাস হারিয়ে গেছে। মানে সন্তানকে বাবা মা বিশ্বাস করতে পারছেন না যে সে কোথায় যাবে, কি করবে। মানে যখনই সে অ্যাডোলেসেন্ট হচ্ছে, সে তখন স্বাধীনতা খুঁজছে, কিন্তু স্বাধীনতার সঙ্গে যে রেসপন্সিবিলিটি আছে, মানে ফ্রিডম তো রেসপন্সিবিলিটির সঙ্গে সঙ্গে হাঁটে, তাই না? বাট শুধু আমি ফ্রিডম এক্সারসাইজ করবো, আমি রেসপন্সিবিলিটি নেবো না, সেটা তো হয় না। কিন্তু তাকে কিন্তু রেসপন্সিবিলিটি শেখানো হচ্ছে না। আজকাল যে মানে বাবা মারা যেভাবে বড় করছেন, যেগুলো বেশি প্যাম্পার্ড চিলড্রেন, আমি তাদের কথা বলছি, যে তাদের কিন্তু দায়িত্ব দেয়া হচ্ছে না। সো দায়িত্ব বোধটা আমার মনে হয় ইয়াংদের মধ্যে অনেক বেশি গ্রো করা দরকার। যেহেতু বাবা মারা, একটু শেষ করে নিই আমার সেন্টেন্সটা। সো যেটা হচ্ছে যে দায়িত্ব বোধটা যেহেতু পরিবার শেখাতে পারছেন না, আমার কাছে মনে হয় যে ইয়াংদেরকে হেল্প করার জন্য এখন স্কুলগুলোতে আমার মনে হয় যে ডিফারেন্ট মানে কিছু চর্চা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। যেমন লাইফ স্কিল ট্রেনিং গুলো, WHO 10টা লাইফ স্কিলের কথা বলেছে, যে আমাদের আত্মসচেতনতা, আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট, আমাদের ডিসিশন মেকিং স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস, আমাদের কমিউনিকেশন স্কিলস, আমাদের নিজেকে প্রেজেন্ট করার স্কিল, মানুষের সামনে উপস্থাপন করার স্কিল, এই যে অনেকগুলো সুন্দর সুন্দর দক্ষতা রয়েছে, এইগুলো ট্রেনিং কিন্তু এখন আমার মনে হয় বাচ্চাদেরকে দেওয়াটা ভীষণ ভীষণ জরুরি হয়ে পড়েছে। কারণ পরিবারগুলো পারছেন না, তারা কিন্তু ভীষণ যেভাবে পারছেন সেভাবে সন্তান লালন পালন করছেন। যেমন আজকে একজন আমাকে বলছিল যে আমি ফার্স্ট হব ক্লাসে, সেটা আমার মায়ের স্বপ্ন। আমি যদি রাত 1টার আগে ঘুমাতাম, মা আমাকে ঘুমাতে দিত না। যখন সে ক্লাস 1-এ পড়ছে, তখন থেকে রাত 1টা পর্যন্ত তাকে জাগিয়ে রাখা হচ্ছে। ইঁদুর দৌড়ে ব্যস্ত প্রতিযোগিতায়। এই যে বাবা মার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এটা তো একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বাস করছি আমরা। তো আমরা এভাবে কিন্তু ইয়াং জেনারেশনকে সুন্দর করে বড় করতে পারবো না আমাদের দেশে। আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে পিতামাতারা কিন্তু সন্তানদেরকে ভয় পায়। যেমন আমাদের কনসালটেন্সি রুমে ঢুকেই বলে, ডাক্তার সাহেব একটু আগে ঢুকলাম, ওর সমস্যাগুলো একটু বলে যাই, ওর সামনে কিন্তু বলা যাবে না, আর এটা বলবেন না যে আমরা বলেছি।
তো আমার কথা হচ্ছে যে সন্তানকে আপনি সবকিছুর বিনিময়ে এত আদরে লালন পালন করছেন আপনার প্রতি রক্তবিন্দু দিয়ে, সেই শিশুটির সঙ্গে কেন আপনার এত হাইড অ্যান্ড সিক? আপনি কেন ভয় পাবেন বা আপনাকে কেন ভয় পাবে? কেন আপনি তাকে, তার সঙ্গে আপনার এই সম্পর্ক হলো, কেন আপনি তাকে আপনার কথা বুঝাতে পারছেন না? সে আপনার কথা কেন বুঝবে না? এই যে একটা দূরত্ব এবং এটা না বোঝার যে ভান কিংবা যে অবস্থাটা, এটা আসলে উতরানো দরকার। এবং নিশ্চয়ই তাদের ভিতরে এমন কিছু দুর্বলতা কিংবা এমন কিছু জিনিস আছে যেটা বিশ্বাসের অভাব আছে, যেটা সন্তানের সঙ্গে তারা শেয়ার করতে পারছেন না। এই জায়গাগুলো আসলে আমাদের আরো কাজ করার দরকার। আরেকটা দিকে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের সমাজ রাষ্ট্র আমরা যেভাবে বলি না কেন, যে একটা হিংস্র হয়ে উঠছে সবাই মনে হচ্ছে, এবং হিংস্রতা এখন সীমা ছাড়িয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে, এবং সেটি সামাজিক ক্ষেত্রে দেখি, আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখি, পারিবারিক ক্ষেত্রে দেখি, সব ক্ষেত্রে দেখি। এবং সাম্প্রতিককালে দেখলে তো শিশুরা রেহাই পাচ্ছে না কোনোভাবেই, সেটি মায়ের পেটে থেকেও পাচ্ছে না, ভোরবেলা সড়কে হাঁটতে গিয়েও পাচ্ছে না। সেটাই। এটি কেন হলো মানে হঠাৎ? এবং এটি দেখা যাচ্ছে গত কয়েক বছর একটু মাত্রাটা অতিমাত্রায় বেড়েছে। আমি কিন্তু এখানে মানে বেশি দায়িত্ব দেব আমাদের যে রাজনৈতিক চর্চা হচ্ছে মানে সমাজে। আমরা কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা এরকম একটা লিডার এখনো পেলাম না যে একটা সামাজিক সূচকেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে দেশটাকে। আমরা কিন্তু অর্থনৈতিক সূচকটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি, এবং শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমার কাছে মনে হচ্ছে অনেক ত্রুটি রয়েছে। আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষিত করছি বাচ্চাদেরকে, প্রাথমিক বিদ্যালয়ে সবচেয়ে প্রথম শিশুর হাতে খড়ি হচ্ছে, যদিও পরিবারের প্রথম হাতে খড়ি, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তার প্রথম হাতে খড়ি হচ্ছে। এখন প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা পড়াচ্ছেন তাদের কি ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, বা তারা মানে যথেষ্ট ভালো আছেন কিনা। আগে তো আবার মেন্টাল হেলথের কনটেক্সটে যদি আসি, যে আজকে এবারে যে প্রতিপাদ্য যে ডিগনিটি ইন মেন্টাল হেলথ, এখন তারা কি ডিগনিফাইড ওয়েতে সমাজে আছেন? আমরা কি প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন, কিন্তু সবচেয়ে প্রথম হাতে খড়ি হচ্ছে যে বাচ্চারা প্রথম তার চরিত্র গঠন হবে একটা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে শিক্ষকদেরকে আমরা কি বেতন দিচ্ছি, তাদের কি ধরনের জীবন ধারণ, তাদের মানে তাদের যে পারিবারিক চর্চায় তারা কেমন আছেন, তারা কি দিনের খাবারটা দিনে ঠিকমতো খেতে পারছেন কিনা, তারা কি করে বাচ্চাদেরকে দেবেন যদি তারা নিজেরা মানসিক স্বাস্থ্য যদি তাদের ভালো না থাকে। তারপরে মর্যাদার কথা যদি আসি, সবচেয়ে মর্যাদাহীন কিন্তু তারা হয়ে রয়েছেন। তো সেই জায়গাটাতে আমরা শিক্ষার জায়গাটাতে, মানুষ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই না? তো সেখানে যদি আমরা একটা আলোকিত জাতি চাই, আমাদের কিন্তু সবচেয়ে প্রথম নজর দিতে হবে শিক্ষা ব্যবস্থার প্রতি। একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক এবং এরপরে কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, সব জায়গাতে শিক্ষকদেরকে আমার মনে হয় অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি কম্পিটেন্ট হতে হবে, এবং এখানে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিন্তু ভীষণ প্রশিক্ষণের জায়গাটাতে রেডি করতে হবে। যেমন হাইকোর্ট থেকে একটা রায় হলো যে স্কুলে বাচ্চাদেরকে মারা যাবে না, ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া হবে না। তো সেখানে যেদিন রায়ের পরে যেদিন এটা লঞ্চ করা হলো, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি বলছিলাম যে শিক্ষকদেরকে কি আমরা বিকল্প শিখিয়েছি, যে ঠিক আছে আমি মারবো না, আমি মারাটাকে বন্ধ করব, কিন্তু আমি যে একটা 100 জন বাচ্চার বা 70 জন বাচ্চার একটা ক্লাসরুম যে আমি ম্যানেজ করব, আমি ম্যানেজমেন্টের আর কোনো কিন্তু দক্ষতা আমাকে শেখানো হলো না। কোনো বিকল্প হাতে না দিয়েই আমরা কিন্তু একটা রায় দিয়ে দিলাম, একটা নতুন নিয়ম চালু করে দিলাম। যেমন এখন বিদ্যালয়ে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 6 এর বইতে কিছু রিপ্রোডাক্টিভ হেলথের কিছু ইস্যুস ঢোকানো হয়েছে। এখন এই যে মা বাবাকে যখন ইন্টারভিউ করা হয়েছে, মা বাবারা বলছেন এগুলো আজে বাজে জিনিস আমাদের বাচ্চাদেরকে পড়ানো যাবে না। শিক্ষকদেরকে যখন ইন্টারভিউ করা হচ্ছে তখন তারা বলছেন আমরা তো এগুলো পড়ানোর জন্য রেডি না। তো এখন বাচ্চাদেরকে আমরা স্কুল বুকসে এগুলো ইন্ট্রোডিউস করে দিয়েছি, কিন্তু আমরা বাবা মাকে রেডি করিনি, আমরা তাদের ইনফর্মড কনসেন্ট নিয়ে নাই, আমরা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিই নাই, কিন্তু এসব জিনিস আমরা কারিকুলামে ইনক্লুড করেছি। কাজে এই যে আমরা গাড়িটাকে ঘোড়ার আগে জুড়ে দিচ্ছি, এতে করে কিন্তু ভালো কিছু আসবে না। আমাদের কিন্তু অনেক সুদূর প্রসারী, আজকে থেকে 20 বছর পরে আমি কেমন একটা শিশু চাই, আমার শিশুটিকে আমি কোথায় দেখতে চাই, বা আমাদের দেশের জনগোষ্ঠীকে আমি 20 বছর 25 বছর পরে, আজকে যে জন্ম নিল তার 25 বছর পরে আমি তাকে কোথায় দেখতে চাই, এরকম একটা দূরদর্শিতা আমাদের সমাজে থাকা দরকার। এবং এই যে হিংস্রতা হচ্ছে, এই যে মানুষের মধ্যে যে
কম্প্যাশন গুলো হারিয়ে গেছে, সহমর্মিতা হারিয়ে গেছে, দয়া মায়া ভালোবাসা এগুলো কিন্তু ভীষণভাবে অনুপস্থিত। আমি বলবো এটার জন্য সার্বিকভাবে রাজনৈতিক অবস্থাটা আমাদের ভীষণভাবে এখন তো ধরেন আগে তো মানে গুলি করে মারাতেও তৃপ্ত হচ্ছে না, এখন জবাই করছে, টুকরো টুকরো করছে, মানে এবং সেখানে না আমি মনে করি যে মিডিয়ারও অনেক বড় একটা ভূমিকা আছে। আমি সবসময় মিডিয়ার সাথে যেহেতু আজকাল অনেক যাওয়া হয়, কথা বলা হয়, আমার কাছে মনে হয় আমরা খুব নেগেটিভ স্টোরি খুব পছন্দ করি। এবং নেগেটিভ স্টোরির মধ্যে এই যে স্ক্রলে যে নিউজগুলো, আমি কালকে স্ক্রলের নিউজগুলো দেখে ভাবছিলাম যে একটাও তো ভালো খবর নেই। কোথায় দুর্বৃত্ত কাকে কুপিয়ে মেরে ফেলেছে, জবাই করেছে, তাকে পায়ের রগ কেটে দিয়েছে, মানে এই যে খবরগুলো, এটাও কিন্তু মানুষকে অসুস্থ করে ফেলার কথা। মনে হয় খবরগুলো যদি কমিয়ে দেওয়া যায় বা প্রচার না করা হয় তাতে এর মাত্রা কমবে? না, আমি মনে করি যেভাবে প্রচার করা হচ্ছে সেটা রং। প্রচারের ধরনটা পাল্টাতে হবে। এবং আমরা কিন্তু ভালো স্টোরি দেখাচ্ছি না। আমি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছি, তারা আমার উপর ভীষণ বিরক্ত হয় মাঝে মাঝে, যে আমি বলি যে কিছু ভালো স্টোরি কেন আমরা রাখি না, যে যেই মেয়েটা হ্যারাস্ট হচ্ছে, যেই মেয়েটা রেপড হচ্ছে, তার ঘটনাটা কিন্তু আমি খুব ফলো করে দেখাচ্ছি, কিন্তু যেই মেয়েটা নিজেকে সেভ করতে পারছে, যেই মেয়েটা কনফিডেন্টলি চলতে পারে, সে কি করে কনফিডেন্টলি চলতে, তাকে কেন ইন্টারভিউ করছি না আমরা? কাজে আমাদের কিন্তু মানুষের সাকসেসগুলো বেশি করে তুলে ধরতে হবে, কারণ মিডিয়া একটা রাষ্ট্রের মানসিক গঠনেও কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। প্রফেসর গোলাম রব্বানী। জি, শিশু কিশোরদের যে বিষয়টা, আমাদের তো একসময় একটা সামাজিক অনুশাসন ছিল যে বয়স জ্যেষ্ঠদের সম্মান করা, শিশুদেরকে স্নেহ করা, এটা ছিল প্রচলিত এক সময়। এটির চর্চা নেই। এই না থাকার কারণে এবং তারা যেহেতু শিশুরা দুর্বল, তাদের উপরে কিন্তু হিংস্রতাটা চলে আসছে এবং এটি আসার একটা চর্চা শুরু হয়ে গেছে। এবং এটা জানি না এই অসুস্থ মানসিকতা এটি কিন্তু আরো দেখে দেখে জানি কিনা সমাজে প্রচারের কারণে হচ্ছে কিনা, কিংবা এটাকে কিভাবে মানে বারণ করা যায়, তার প্রতিকারের জন্য যে লেখালেখি সেটিও কিন্তু দরকার। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে এই বিষয়গুলো আমার মনে হয় যে বলার দরকার আছে এবং সামাজিক আন্দোলনের প্রয়োজন আছে। নইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা কিন্তু আহত হচ্ছে। আমাকে কোনো বড় সাহেব লাথি মারবে কিনা, কিংবা গুলি করবে কিনা, কিংবা আমাকে বস্তায় ভরে পানিতে ফেলে দিবে। এবং ক্ষমতার সাথে কিন্তু মানে অর্থবিত্তের একটা এমন ভাবে সম্পর্ক হয়ে গেছে যে সবাই কিন্তু অর্থবিত্তকেই পূজা করছে, কেউ কিন্তু শিক্ষাকে আর পূজা করছে না। আমাদের কিন্তু মানে ইয়েটা শিফট হয়ে গেছে, ফোকাসটা শিফট হয়ে গেছে। এবং শিক্ষাকে যেভাবে বাণিজ্যিকরণ করা হয়েছে, তাতে করে কিন্তু আমরা কি করে একটা মানে আমাদের তো জাতির মেরুদণ্ডকে আমরা মানে আর ঠিক মতো মর্যাদা দিতে পারছি না, তাই না? আমরা ছোটবেলায় কিন্তু অন্যের গাছের আম পেড়ে খেতে পছন্দ করতাম, খেতামও, ঢিলও দিতাম, কিন্তু তার কারণে একজন এমপি সাহেব কিংবা একজন কেউ বড় তাকে ধরবে, ধরে পিটা দিবে, পিটাতে পিটাতে মেরেই ফেলবে, এটা তো আমরা এক্সপেক্ট করি না। একটা আমের দাম কত আর একটা শিশুর জীবনের দাম কত, এটা তো আমাকে বিবেকবান মানুষ হিসেবে চিন্তা করতে হবে এবং এই চিন্তা চেতনা এই জায়গাটাতে আমাদের আমি এই প্রসঙ্গটাতে আরেকটু পরে আসছি যে চ্যানেলাইজড অ্যাগ্রেশন, এই যে শিশুদের কথা আমরা বলছি, আরেক ধরনের শিশু যারা মানে বয়োবৃদ্ধ যারা, তাদের ব্যাপারে আমরা কতটা কনসার্ন, বা তাদেরও তো মানসিক নানা ধরনের এটা অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে প্রতিটি মানুষের মনের ভিতরে কিন্তু উদ্বেগ থেকে একটা অ্যাগ্রেশনের জন্ম হয়। এই অ্যাগ্রেশনটাকে চ্যানেলাইজ করার জন্য কতগুলো উপায় থাকে, সেই উপায়গুলো আমাদের কিন্তু নেই। আমার যে রাগ হলো, রাগ হওয়ার পরে আমি এই রাগটা কোথায় এক্সপ্রেস করব, কোথায় যে আমি এটাকে প্রশমিত করব, তার জন্য আমার যে বিনোদন কিংবা তার যে বহিঃপ্রকাশ ঘটানোর যে জায়গাগুলো, এগুলো কিন্তু দিনে দিনে ক্রমশ মানে কমে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি এই জায়গাগুলো এভাবে কিন্তু এটা প্রকাশ পাচ্ছে। এটা কিন্তু আমরা ওইভাবে শুধু বলতে পারবো না যে এই হিংস্রতাটা প্রকাশ পাচ্ছে কেন এইভাবে হচ্ছে। এটা আমার মনে হয় যে আমি কাউকে মারতে পারলাম না কিন্তু গাছের পাতা ছিঁড়ে দিলাম, আমি কাউকে কিছু করতে পারলাম না, কুকুরকে একটা লাথি দিলাম। আমার অ্যাঙ্গারটাতে কিন্তু যে কোনো ভাবেই আমাকে প্রকাশ করতে হবে। সেটি আমার মনে হয় যে এভাবেই যে আমরা সামাজিক ভাবে যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে এটাও কিন্তু এই চ্যানেলাইজড বয়োবৃদ্ধদের কথা বলছিলাম। হ্যাঁ, মানে আমাদের আসলে মেন্টাল হেলথ চ্যালেঞ্জের মধ্যে আমার মনে হয় 100% মানুষ আমরা রয়েছি। কারণ যদিও আমরা বলছি না যে আমরা স্যার যে স্ট্যাটিস্টিক্স দিলেন 16.1% মধ্যে হয়তো আমরা নেই, কিন্তু বাকি যে 84%
মানুষ, আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে মানসিকভাবে অসুস্থ, কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমরা যারা মেন্টাল হেলথ ফিল্ডে কাজ করছি, আমাদের নিজেদের যখন কাউন্সিলিং হয়েছে তখন কিন্তু আমরা ধরতে পেরেছি যে আমাদেরও অনেক রকম ট্রমা ভেতরে রয়েছে, অনেক ধরনের অ্যাগ্রেশন ভেতরে রয়েছে, যেগুলোকে আমরা ধামাচাপা দিয়ে জীবনে চলছি। দেখা যায় যে ওগুলো যখন একটা খোলা দরজা পেয়ে যাচ্ছে, আমি যখন বারবার আমি কোনো রকম টর্চারের শিকার হচ্ছি বা আমার উপরে কোনো পাওয়ার অ্যাগ্রেশন হচ্ছে, আমি কিন্তু তখন সেটা আমার সেই রূপটা কিন্তু বেরিয়ে আসছে। কাজেই আমাদের প্রত্যেকেরই কিন্তু মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা ভীষণ জরুরি, যেটা আমরা একদম নিচ্ছি না এবং এটা আমরা বুঝতেও পারছি না। আরেকটা বড় কারণ এই যে সামাজিক অস্থিরতা বা যে শিশুদের উপরে নির্যাতন, আমার মনে হয় যে আমাদের বাল্য বিবাহ নিয়ে খুব একটা কথা হচ্ছে না বাংলাদেশে। এই যে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং 68% মেয়েরা 16 বছরের নিচে তাদের বিয়ে হচ্ছে। তারা নিজেরাই যখন শিশু, তারা কিন্তু আরো 4টা শিশুর জন্ম দিয়ে দিচ্ছে যখন তারা 20 কি 22 বছরের বয়সের হচ্ছে, তখন কিন্তু সে একটা বৃদ্ধ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এখন এই শিশুগুলোকে কারা বড় করছে? এই যে মা, তার সুশিক্ষা নেই, তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তার হয়তো কোনো রকমের দিন আনে দিন খায় এরকম অবস্থা, তার স্বামীর কাছ থেকে তার শ্রদ্ধা নেই, সে কি করে এই শিশুগুলোকে লালন পালন করবে? এই শিশুগুলো যখন বড় হচ্ছে তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তারা অনেক ক্রিমিনাল অ্যাক্টস করছে। ছোটবেলাতে তারা অনেক ধরনের কন্ডাক্ট ডিসঅর্ডার, বিহেভিয়ারাল ডিসঅর্ডার তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং বড় হয়ে তাদের মধ্যে ক্রিমিনাল অ্যাকশন দেখা যাচ্ছে। এছাড়াও আমরা যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত যারা রয়েছে, যাদের হয়তো অত বাল্যবিবাহ হচ্ছে না, সেখানেও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু বাংলাদেশে ভীষণভাবে আছে, যেটা আমরা বাইরে থেকে জানি না। আমরা যেহেতু কাজ করছি এই ফিল্ডে, আমরা কিন্তু প্রতিটা ঘরে ঘরে দেখছি কিছু না কিছু ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু হচ্ছে, যেটা খুব লুকিয়ে রাখা হচ্ছে। মানে নিম্নবিত্তরা যখন সেটা ফেস করছে তারা কিন্তু প্রকাশ করে দেয়, তারা কিন্তু বলে সবাইকে যেটা হচ্ছে আমার সাথে, কিন্তু যারা কিছুটা শিক্ষিত হয়েছেন তারা কিন্তু সেগুলো বলতেও পারছেন না, কিন্তু এরা ভায়োলেন্সের শিকার হচ্ছেন। শিশুরা, নারীরা প্রতিনিয়ত ভায়োলেন্সের শিকার হচ্ছেন এবং অনেক সময় পুরুষরা বলেন যে আমাদের কথা কেন বলেন না, আমরাও তো নির্যাতিত হচ্ছি, এবং সত্যিই তারা হচ্ছেন। কাজে আমার মনে হয় যে ভায়োলেন্সের শিকার হন এবং শিকার হন মানে সেরকম খুব ডমিনেটিং যদি তার পার্টনার থাকেন। এবং আরেকটা জিনিস একদম কথা বলা হয় না, খুব চুপচাপ থাকে মানুষের ব্যাপারে, সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। প্রচুর মানুষ কিন্তু, ছেলেরা মেয়েরা ছোট অবস্থায় কিন্তু অ্যাবিউজের শিকার হচ্ছে, নানা রকম ফিজিক্যাল অ্যাবিউজ তো হচ্ছেই, ইমোশনাল অ্যাবিউজ তো হচ্ছেই, সেক্সুয়াল অ্যাবিউজের কিন্তু শিকার হচ্ছে, এবং এটা কিন্তু মারাত্মক একটা ট্রমা তার জন্য। এবং এরা কিন্তু পরবর্তীতে খুব হিংস্র আচরণ করতে পারে। কাজে আমরা যখন তাদের সঙ্গে কাজ করি এবং তাদের হিস্ট্রিটা যখন শুনি, তখন দেখা যাচ্ছে তার রিপিটেডলি অ্যাবিউজের শিকার হয়েছে সে বিভিন্ন মানুষের দ্বারা। কাজে এই মানুষটার কাছ থেকে আমরা কি আশা করব? এবং এই কথাগুলোকে কিন্তু একদম লুকিয়ে রাখা হচ্ছে। বাচ্চাটা যখন বলছে আমার সঙ্গে এটা ঘটছে, তখন কিন্তু সবাই তার মুখ চেপে ধরছে, সবাই বলছে এগুলো বলো না, এগুলো খারাপ কথা। হয়তো তার চাচা মামা এরাই করছেন, কিন্তু এই কথাগুলো সে প্রকাশ্যে বলতে পারছে না। এবং যখন তার অবিশ্বাস তাকে করা হচ্ছে, তাকে কথাটা বলতে দেওয়া হচ্ছে না, আমি জিজ্ঞেস করেছি কোনটা তোমার জন্য বেশি ট্রমাটাইজিং, তোমার যে অ্যাবিউজ হয়েছে সেটা বেশি ট্রমাটাইজিং নাকি তোমাকে যে ট্রাস্ট করা হলো না? ও বলে যে আমি যে মিসট্রাস্টেড হয়েছি বাই মাই মাদার, বাই মাই ফাদার, ওইটা আমার জন্য বেশি ট্রমাটাইজিং হয়েছে। কারণ ট্রাস্ট কিন্তু মানুষের একটা ভীষণ ক্ষুধার মতো কাজ করে ওর মধ্যে। মানুষ কিন্তু বিশ্বাস চায়, বিশ্বাসটা যখন হারিয়ে যায়। প্যারেন্টসরা কি মানে যে মা বাবা তারা কি বিশ্বাস করলেন না, না লুকিয়ে রাখতে চাইছে, ধামাচাপা দিতে চাইছেন যে হয় নিজের ভাই বা নিজের রিলেটিভ? এটা একটা ফ্যামিলির একটা বদনাম হবে, হ্যাঁ, চাচার কথা শুনবে সবাই, এটা তো আছেই, সেটা একটা ব্যাপার। আরেকটা হয় অনেক সময় তারা বিশ্বাসও করে না, অনেক সময় মনে করেন বাচ্চাটা হয়তো হ্যালুসিনেট করছে বা সে হয়তো ভুল বুঝেছে জিনিসটাকে, তোমাকে তো আদর করেছেন, তুমি ভুল বুঝেছো, এরকম কথাও কিন্তু বলা হয়। আমাদের কনসালটেন্সি রুমে যখন এই রোগীগুলো আসে, অনেকের আছে স্বামী বিদেশে থাকে এবং শাশুড়ির দ্বারা তারা অহরহ নির্যাতিত হচ্ছে। একটা টেলিফোন আসলেও বৌমাকে এই টেলিফোনটি ধরতে দেওয়া হয় না, আগে মা কথা বলে, তারপরে 1 সেকেন্ডের জন্য হয়তো হাই হ্যালো করার জন্য বউকে দেয়, ঘরের উপরে দাঁড়িয়ে থাকে যে কি বললো। কারণ তাদের মূল লক্ষ্যটা হচ্ছে তার ছেলে টাকা পাঠাবে বাবা মার কাছে, বৌমাকে তাদের সম্বন্ধে কোনো মিস ইনফরমেশন দিল কিনা, তাতে ছেলে খুশি হবে না, এই জিনিসগুলো লুকিয়ে রাখে। এবং যেটি
ম্যাডাম বললেন যে এই আবার যে উল্টো রকম হয় কি না, মানে উল্টো খুবই কম, খুব কম। হ্যাঁ, একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি স্যার, আপনার এই কনটেক্সট আপনি যখন তুলেছেন। আমি তো যেটা প্রোগ্রাম করছি বাংলা ভিশনে, সেখানে প্রায় আমরা মিডল ইস্ট থেকে ফোন পাই। এবং আরো একটা কিন্তু ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কিছু মা তার খুব সুন্দরী মেয়ে থাকলে বারবার করে তারা বিদেশে থাকা ছেলেদের সঙ্গে বিয়ে দিচ্ছেন, এবং যতবার বিয়ে দিচ্ছেন ততবার তার কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে, এবং তারা কিন্তু খুব অসহায় হয়ে আমাদের ফোন করছে, ছেলেরা। আরেকটা জিনিস হলো যে এই অসুস্থ মহিলাগুলো, বিশেষ করে টিনেজ ম্যারিড যেগুলো কাপল, এরা যখন আসে ইন্টারভিউ রুমে, এরা কিন্তু দল ধরে ঢুকে। আমরা বলি যে আপনারা একটু বাইরে যান, একা একা কথা বলবো। এটার কারণটা হলো এই যে তারা নির্যাতিত হচ্ছে, আমাদের সামনে যখন প্রেজেন্ট করছে জাস্ট এ ডিপ্রেসিভ কেস অথবা কনভার্সন ডিসঅর্ডার, যখন সরিয়ে দিয়ে যখন 1-to-1 যখন ইন্টারভিউ করা হচ্ছে, তখন কিন্তু আসলে সবকিছু বেরিয়ে যাচ্ছে যে কিভাবে তাদের নির্যাতনের ফলে, তাদের মানসিক চাপের ফলে সে এই অবস্থার শিকার হয়েছে। এই যে বউ শাশুড়ির দ্বন্দ্বের কথা বলেন, মানে ফ্যামিলি লাইফে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে বাবা মা মনে করে যে আমি জন্ম দিয়েছি তো ছেলে আমার, আবার বউ মনে করে যে বিয়ে হয়েছে এখন আমার সঙ্গে, সো ভবিষ্যৎ আমাদের পাস্ট, মানে ক্লোজ চ্যাপ্টার। এটা আসলে তো সীমা রেখা হওয়া উচিত যে কোন পর্যন্ত কে শাসন করবেন, এবং ওই সন্তানটিকে যদি আমরা সুশিক্ষিত করি এবং তার ব্যক্তিত্ব যদি গড়ে ওঠে, তাহলে তো শাশুড়ি তার অংশটা ঠিক মতো তার পাবেন, মানে সন্তান তাহলে পিতামাতা পাবেন, ব্যালেন্সড ওয়েতে উনি মানুষ হয়েছেন এবং পাবেন। এবং এটা কিন্তু শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সব পরিবারের মধ্যেই আছে। কিন্তু গরিব পরিবারে এটিতে শ্বশুর শাশুড়ির প্রভাব বেশি, শিক্ষিত পরিবারে তার অপোজিট, উল্টো। শিক্ষিত পরিবারে কিন্তু ইউজুয়ালি জামাইরা শাশুড়ির হয়ে যান, আর গরিব পরিবারে, গ্রামে যেগুলো মিডল ইস্টের ইতিহাস, ওখানে কিন্তু বৌমা শ্বশুর শাশুড়ির হয়ে যান, এবং এখানে তারা বেশি নির্যাতিত হয়, কষ্ট পায়, এবং মানসিক চাপ এবং রোগের শিকার বেশি হয়। আর অন্য দিকটা হচ্ছে যে এখন অনেকের মধ্যে এরকম একটা প্রবণতা আছে, মানে আমি অনেককে চিনি এবং তাদের মধ্যে বিত্তবানরাও আছেন প্রচুর, যে মেয়ে আমার, ছেলে আমার থাকবে না, এরকম একটা, মানে এটি হয়তো ওভার দ্য ইয়ার্স হয়তো এর ফলটা গিয়ে বোঝা যাবে না। মানে এখন তো ছেলে মেয়ে কম হচ্ছে, তো মানে আগে যেমন ছেলেকে সম্পদ মনে করা হতো যে ছেলেই আমার সব, এখন দেখেন নিজের সম্পদ বন্টনের ক্ষেত্রে মনে করছে যে মেয়ের কাছে থাকলে আমি যত নিরাপদ থাকবো, বা মেয়ে আমার যতটা টেক কেয়ার করবে, ছেলে আমার আসলে তবে এটার আরেকটা কিন্তু তাত্ত্বিক দিক আছে। ইউজুয়ালি সাধারণত মারা মেয়েদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে, না, কিন্তু সেখানে তো আবার এই পুরুষতান্ত্রিক সমাজে তো সেটা খুব ভালো চোখে দেখা হয় না। একজন বাবা যখন তার মাকে হারান, এই বাবা কিন্তু বৌমার সঙ্গে অত স্বাচ্ছন্দ্য বোধ করেন মেয়ের কাছে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন মেয়ের কাছে। কারণ মেয়ের তো হাজবেন্ড আছে, তার একটা আলাদা পরিবার আছে, সেখানে কি সবাই বোধহয় স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, কিন্তু বাবারা অনেক বেশি আদর পান সেখানে। সেটা পান ঠিকই, কিন্তু সামাজিক কিছু ব্যাপার আছে তো, যেমন বাবা মা মেয়ের বাড়িতে থাকবেন, এটা কিন্তু সমাজ অনেকে মানতেই চান না, অনেক বাবা মাও হয়তো মনে করেন। কিন্তু আর এটা কিন্তু ছেলেকে দখল করার ব্যাপারটা, মানে মাদের মধ্যে যে প্রবণতা, আমি বলবো পুরুষতন্ত্র কিন্তু মহিলারাও ক্যারি করছি আমরা। তো যার জন্য আমি ছেলের মা হয়েছি, মাকে দখল করা বা হাজবেন্ডকে দখল করা, একটা পুরুষকে ধরে, যেহেতু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে এটা হয়েছে, যে একটা পুরুষের সঙ্গে আমি যখন আছি, মানে একটা মার কিন্তু স্ট্যাটাস ইমপ্রুভ করে যায়, চেঞ্জ হয়ে যায় যখন সে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। 3 নম্বর মেয়ে সন্তান হলে কিন্তু মায়ের একদম খবর হয়ে যায়, সে কিন্তু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যে এবার কি হয়েছে। আমি গ্রামে গিয়েও যখন কাজ করেছি আমি দেখেছি, কাজে ছেলে সন্তানের সাথে মানে একটা পুরুষের সঙ্গে আমার স্ট্যাটাসটা জড়িয়ে রয়েছে। তো সেক্ষেত্রে মা যেরকম নিজে নিগৃহীত হয়েছিলেন যখন তিনি শ্বশুর বাড়িতে এসেছিলেন, তখন তিনি নিগৃহীত হয়েছেন, যখন তিনি ওয়েট করে থাকেন আনকনসিয়াসলি যে আমার ছেলের বউ আসলে তাকে আমি একই ট্রিটমেন্টটা দেবো আর কি। এটা একটা টিট ফর ট্যাটের মতন, কাজে বুঝেও না, মানে না বুঝেও অনেক সময় আনকনসিয়াস দুষ্ট চক্র হয়ে যায়। মারা ছেলেদেরকে হারানোর একটা ভীতি তাদের ভিতরে, ইনসিকিউরিটি কাজ করে, ওই জন্য আঁকড়িয়ে ধরতে চায়। অনেক আমরা দেখেছি যে ছেলে বাসায় ফিরলে আগে মায়ের ঘরে ঢুকতে হবে, মায়ের ঘরে না ঢুকলে মা মনে করলো যে এটা ঠিক হলো না, এবং অনেকক্ষণ ধরে রেখে, এটা আমার মানে বউরা এসে কমপ্লেন করে
যে আমার হাজবেন্ড আসলে তো প্রথমে আগে মায়ের ঘরে আধা ঘন্টা কাটাতে হবে। সো আমি যদি একটু জাস্ট আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনার কাছে যারা আসেন বা আপনাদের কাছে যারা আসেন, মারা বেশি আসেন না বউরা বেশি আসেন? বউরা বেশি আসেন। বউরা বেশি কারণ আসেন। মায়েদের এই সো তাহলে আপনি যে রিপোর্টটা এখানে দিচ্ছেন, যে ধারণাটা, সেটি এক পেশে হতে পারে না? মানে এক পেশে কিন্তু যেহেতু বউরা বেশি আসেন, আপনি বউদের কথা শুনেন, এক পেশে ইউজুয়ালি হয় না। এই জন্য যে একজন মেয়ের যখন বিয়ে হবে, স্বভাবত কারণে সে চাইবে যে স্বামীটা অন্তত পক্ষে প্রথম কিছু দিন তার কাছেই থাকবে, যেটা আশা করে সমাজে। এটি শাশুড়ি কিন্তু পান নাই, তার জন্য ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি তার ভিতরে ওই অহমটা কাজ করে যে সে ছাড়বে না। এবং বৌমার কিন্তু এটি আবার ওই একই ট্রমা এক্সপেরিয়েন্স করে। না, এক পেশে খুব একটা হয় না জিল্লুর, কারণ আমি তো কাপল থেরাপি করি, আমি কিন্তু হাজবেন্ডের কথাও অনেক শুনি। কাজে সে তো একটা ঘরের ছবিটা দিতে পারছে, হয়তো তার স্ত্রী একভাবে তার পারসেপশনটা দিচ্ছেন, কিন্তু যখন স্বামীর সাথে কথা বলছি আলাদা করে, তখন কিন্তু সে তার মাকেও অবজেক্টিভিটি, যে মারও কমে গেছে, মাও যে বয়স হয়ে গেছে, মা এখন অবজেক্টিভ হতে পারছেন না, মাও কিন্তু সুবিচার করছেন না তার পুত্রবধূর উপর, সেটা কিন্তু ছেলেটি অনুভব করে। কিন্তু সে না এত অসহায় বোধ করে, আমার মনে হয় তার স্কিলটা নেই, তার দক্ষতা নেই যে দুজনকেই ব্যালেন্স করে রাখবে সুন্দর করে। অসহায়তার মধ্যে থাকে অনেকটা। আপনার হাতে খুব বেশি সময়, আমি জাস্ট আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছি, এই জায়গাটাতে সেবা দেবার ক্ষেত্রে বাংলাদেশ কতটা, সেবা দেবার ক্ষেত্রে বাংলাদেশ ক্লিনিক বলি আমরা, যারা আপনারা কাউন্সিলিং করছেন বা চিকিৎসক বলেন, যাই বলি আমরা, যে একটা ভালো দিক যেটা ইদানিং কালে পরিলক্ষিত হচ্ছে, যেটা হচ্ছে সরকার ইদানিং মনোযোগ দিচ্ছেন এই বিষয়টাতে। এবং আমাদের যে অ্যাকশন প্ল্যান আছে 12 থেকে 16 পর্যন্ত, এর মধ্যে আমাদের ইন্টিগ্রেশন অফ দি মেন্টাল হেলথ ইন প্রাইমারি হেলথ কেয়ার, যেটা গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্সে, যেটা এটিতে এই মেন্টাল হেলথ কম্পোনেন্টকে ইনক্লুড করা হয়েছে। এবং আমরা অ্যাডভোকেট করেছি যে অন্তত পক্ষে 10-12টা ওষুধ থাকবে, 2টো ডিপ্রেশনের জন্য, 2টো সাইকোসিসের জন্য, 2টো এপিলেপসির জন্য এবং 2টো ড্রাগ অ্যাডিকশনের জন্য। এবং এটা গভর্নমেন্ট টেক আপ করেছেন। এবং এই হিসাবে দেখা যাচ্ছে যে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, যদিও প্রাইভেট মেডিকেল কলেজের যারা মালিক তারা যদিও কিছুটা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা চাচ্ছি যে এরকম একটা বিধান করার জন্য যে তারা বাধ্য হবেন সাইকিয়াট্রি ডিপার্টমেন্টটাকে ফ্লারিশ করার জন্য, যেখানে যে আমাদের এই মানসিক রোগীরা অন্তত পক্ষে বহির্বিভাগে এবং আন্তঃবিভাগে চিকিৎসা সেবা পাবে। এবং আমাদের যারা সাইকিয়াট্রি যারা আছেন, বিশেষ করে ওনারা বাইরে যান, শুক্রবার করে তারা আউটস্কার্টে যান এবং সেখানে সারাদিন থাকেন। এর ফলে হচ্ছে কি যে প্রত্যন্ত অঞ্চলে বরিশাল, কুষ্টিয়া, খুলনা, এখানকার লোকেরাও কিন্তু মানসিক স্বাস্থ্যের সেবা অনেকটা পাচ্ছে। এবং উপজেলাতে আমাদের অনেক চিকিৎসককে ট্রেন আপ করা হয়েছে, এমনকি আমাদের ইমামদেরকেও প্রশিক্ষিত করা হচ্ছে, যেহেতু তারা হেল্প সিকিং এর প্রথম লাইনের, প্রথম কাতারের। কারণ গ্রামে কোনো মানুষ অসুস্থ হলে প্রথমে আগে ইমাম সাহেবের কাছে যায়, অথবা ওঝার কাছে, কবিরাজের কাছে যায়। এই যে ইন্ডিজেনাস টাইপ অফ ট্রিটমেন্টের যে প্রথম ধাপের সারির যারা মানুষগুলো, তাদেরকে আমরা অ্যাওয়ার করছি যে দেখেন আপনারা আপনাদের পজিশনে থেকে অনেক উপকার করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে যে রেফার করেন, যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, কিংবা মেডিকেল কলেজের যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টগুলো আছে, সেখানে আপনারা এই রোগীগুলোকে পাঠান। এবং এতে সচেতনতা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ কিন্তু এখন আমাদের কাছে নির্দ্বিধায়, নিঃসংকোচে এই যে স্টিগমা, এটিকে ওভারকাম করে এখন কিন্তু আসছে। প্রফেসর মেহতাব খানম, শেষ করবো আমরা চিকিৎসার কথা। জি, হ্যাঁ, চিকিৎসা আরেকটি শেষ যেটি আপনার কাছে একটু শুনতে চাইবো, যে আমাদের এই মানসিক অসুস্থতার জন্য নেতৃত্ব কতটা দায়ী? নেতৃত্ব বলতে আমি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক নেতৃত্ব, এবং তাদের ভূমিকাটা আসলে কি হতে পারে এই মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্য? খুব সংক্ষেপে, যে 2 মিনিট সময়। আমার কাছে মনে হয় যে পারিবারিক জায়গাটাতে আমি বলছিলাম যে আরো বেশি ডেমোক্রেটিক প্র্যাকটিস, আরো বেশি গণতান্ত্রিক পরিবেশ পরিবারে থাকা উচিত। শিশুদের মতামত শুনতে হবে, শিশুদেরকে অনেক বেশি সম্মান করতে হবে। আমার কাছে মনে হয় ডিগনিটিটা স্টার্ট হওয়া উচিত একদম শিশু পর্যায়ে যখন রয়েছে, তখন থেকে শিশু যেন একটা সম্মান বোধ, আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ নিয়ে সে বড় হতে পারে। সেটি পরিবারের প্রথম দায়িত্ব। এবং যখন সে বিদ্যালয়ে যাচ্ছে, বিদ্যালয়ের কিন্তু একটি দায়িত্ব রয়েছে যে প্রত্যেকটি শিশুকে আলাদা করে দেখা। আমরা কিন্তু মার্জ করে ফেলি, সব শিশুকে আমরা এক কাতারে ফেলে দিই এবং সবার কাছ থেকে একই রকম প্রত্যাশা করি, কিন্তু প্রত্যেকেই একটা ইউনিক ইন্ডিভিজুয়াল। আমরা ইউনিকনেসটাকে কিন্তু আমরা একদম খেয়াল করি না। কাজে প্রত্যেকটি মানুষ
মানুষকে আলাদা করে খেয়াল করা, যেটা সম্ভব না। আমাদের যে টিচার স্টুডেন্ট রেশিওটা এটা একেবারেই প্র্যাকটিক্যাল না, সেই জায়গাতে মনোযোগ দিতে হবে। আমাদের শিক্ষক সংখ্যা বাড়াতে হবে, প্রশিক্ষণের যে এখন কোর্স রয়েছে সেটির মধ্যে অনেক বেশি চেঞ্জ আনা দরকার, অনেক বেশি মডিফিকেশন দরকার। সেই জায়গাতে একটা বড় চেঞ্জ আনতে হবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে আমি বলবো যে আমরা যেভাবে কথা বলছি, আমরা কিন্তু একটা ভীষণ ডিনায়ালে রয়েছে, আমরা অস্বীকৃতির মধ্যে রয়েছি। আমরা কোনো কিছু স্বীকার করতে চাচ্ছি না যে কি হয়েছে। ঘটনা একটা ঘটছে, আমরা সাথে সাথে কিন্তু একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা একবার বসে ভাবছি না। যেটা বলা হয় যে নন ভায়োলেন্ট কমিউনিকেশনের যারা উদ্যোক্তা তারা বলেছেন যে একটা ঘটনা দেখেই মন্তব্য না করা, একটা ঘটনা দেখেই জাজমেন্টে চলে না যাওয়া, একটা ঘটনা দেখেই আরেকজনকে ব্লেম না করে দেওয়া। আগে আমি বসে চিন্তা করি যে কি হয়েছে, এখানে আমি কি করে কন্ট্রিবিউট করেছি, আমি নিজেকে কি করে ঠিক করতে পারি, আমি নিজেকে কি করে পজিটিভলি আরো চেঞ্জ করতে পারি। আসলে চেঞ্জটা শুরু হওয়া উচিত প্রত্যেকটা মানুষের মধ্য থেকে। কাজে রাজনৈতিক চর্চায় যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধের অভাব, কমিউনিকেশনের মধ্যে যে অসহিষ্ণুতা এবং একেবারেই কোনো রকম কাউকে কেউ পরোয়া করছে না, এই যে একটা আমরা মানে তাদের যে চর্চাগুলো দেখছি, এবং ভীষণভাবে আমি মনে করি যে ব্লেম গেমটা চলছে, এই ব্লেম গেম থেকে কিন্তু আমাদের বের হওয়া দরকার। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। প্রফেসর মোহাম্মদ গোলাম রাব্বানী এবং প্রফেসর মেহতাব খানম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা কথা বলছিলাম মানসিক স্বাস্থ্য নিয়ে এবং এই অসুস্থতা যে বাড়ছে ক্রমাগত, সেটি আমার অতিথিরা বলেছেন। এবং সবচেয়ে প্রণিধানযোগ্য যে বিষয়টি, যে এই অসুস্থতা কম বেশি, সেটি দৃশ্যমান হোক বা অদৃশ্য থাকুক, আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে। এটি কখনো সীমা ছাড়িয়ে গেলে হয়তো চিকিৎসকের বা মনোচিকিৎসকদের যারা কাউন্সিলিং করছেন তাদের শরণাপন্ন হতে হবে। কিন্তু এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে পরিবেশটা নিশ্চিত, কারোর মধ্যে যে এই অসুস্থতার লক্ষণ দেখা গেলে তার চারপাশে যারা আছেন তারা তাকে সুস্থ করে তুলবার ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করবেন। সেটি শিশুদের জন্য অনেক রকম কথা হয়েছে, কিভাবে শিশুরা এই অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে, সেই জায়গায় প্যারেন্টসদের বা পরিবারের অন্যান্যদের করণীয় কি সেটি আলোচনা এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এখানে আলোচিত হয়েছে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ের যে শিক্ষক, তারা যেমন শিশুদের দিকে মনোযোগ দিবেন, তার শিক্ষার্থীদের দিকে, শিক্ষকদের দিকেও আমাদের রাষ্ট্রীয়ভাবে মনোযোগ দেবার অনেক কিছু রয়েছে এবং সেটি প্রাথমিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত সর্বত্রই রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বের সঙ্গে ওনারা যেটি বলেছেন যে আমাদের সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবারে যারা পরিবার প্রধান আছে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের মধ্যে আমরা রাষ্ট্রের ডেমোক্রেসি নিয়ে কথা বলি, সেখানে হয়তো সংকট আছে, কিন্তু আমার যে অতিথি দুজন তাদের অভিজ্ঞতা বলছে যে আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে গণতন্ত্রের একটা বড় সংকট রয়েছে। কাজে এই সংকটটা দূর করতে হবে এবং সেটি যদি না করতে পারি এটি বড় বিপর্যয় হিসেবে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে দেখা দিতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।